সরি একটু দেরি হওয়ার কারণে দুঃখিত, একটু দেরি হওয়ার কারণে। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? সবাইকে একটু মেনশন দাও, আমার একটু দেরি হয়ে গেছে, যাই হোক খুবই দুঃখিত। ওয়ালাইকুম সালাম। কামরুন্নেসা কান্তা, তুমি কি জানতা আজকে ক্লাস হবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে স্থিতিবিদ্যার আমাদের স্ট্যাটিক্সের 3rd লেকচার। লেকচার 3 হবে। তো যাই হোক, আমি একটু কথা বলে নিই যে যারা 21 ব্যাচ 22 ব্যাচ মনে করতেছে সম্ভবত আমি স্থিতিবিদ্যাটা শুধু 21 ব্যাচদের জন্য পড়াচ্ছি, তা কিন্তু না। আমি কিন্তু স্থিতিবিদ্যাটা হাতেই নিয়েছি, মাস্টার লেভেলেই পড়াবো। আসলে শর্ট সিলেবাসে তোমাদের আছে কি সামান্তরিক সূত্র, লামের উপপাদ্য, সমান্তরাল বল, রাইট? এগুলো আপাতত এগুলোর জন্য যত লাগবে, যা কিছু লাগবে আমি মাস্টার লেভেলেই পড়াবো। শুধু অ্যাডমিশনের সময় গিয়ে মোমেন্ট জিনিসটা নতুন করে পড়াবো, কারণ মোমেন্ট তো তোমাদের ফাইনাল পরীক্ষায় নাই, তাই না? এই জন্য মোমেন্ট নিয়ে তো এখন আলোচনা করার দরকারও নাই, বা যুগলের ব্যবহার নিয়ে আলোচনা করার ওই রকম দরকার নাই, ঠিক আছে? এখন 22 ব্যাচেরা মনে করতেছে আমি 21 ব্যাচের জন্য শুধু পড়াচ্ছি। হ্যাঁ, না করাই ভালো। তো এখন বলো, এটা কি লেখা আছে কোনো অঙ্কে? আমি যে স্থিতিবিদ্যার অঙ্কগুলো করাচ্ছি যে এটা 21 ব্যাচের জন্য, এটা 22 ব্যাচের জন্য না, এই ধারণাটা কেন? এটা হচ্ছে 1 নম্বর কথা, রাইট? ডিফারেন্সিয়েশন আমরা আর কিছু ক্লাস নিলে আমাদের শেষ হয়ে যাবে, এটা জানো, বাট আমি স্থিতিবিদ্যাটা আগিয়ে নিচ্ছি যে স্থিতিবিদ্যারও আমাদের সামনে পরীক্ষায় আছে। ডিফারেন্সিয়েশন মোটামুটি তো একটা পর্যায় পর্যন্ত চলে গেছি আমরা, তাই কিনা? ডিফারেন্সিয়েশন শেষ, ত্রিকোণমিতি শেষ, তারপরে হচ্ছে বহুপদী শেষ, ওইদিকে ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করে দিয়েছি, তাই না বলো? সরল রেখা শেষ করেছি, কনিক শেষ করেছি, আর বাকি আছে কি? বিপরীত বৃত্তীয় ফাংশন শেষ করেছি, শুধু ইন্টিগ্রেশন বাদ আছে, তাই কিনা? আর কিছু বাদ আছে? তাহলে ছেলে মেয়েদের এত ইয়া করার তো দরকার নাই, তাই না? এবং আজকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখো তো কীরকম প্রশ্নটা হয়েছে। হ্যাঁ, বহুপদী থেকে যে অঙ্কটা এসছে, আমি তোমাদেরকে খাতায় করাইনি এই অঙ্ক, বলো ইফাত জামিলা, ওটা কি খাতায় করানো অঙ্ক না? 1 2 হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির কি দিয়েছে, জিওমেট্রির কি দিয়েছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের একটা অঙ্ক দিয়েছে। আমি কি এটা শিখাইনি 1 লাইনে করার? বলো। এবং বেসিক মেথড থেকে শিখাইছি আমি। আজকে প্রশ্নটা শুধু দেখো তোমরা, রাইট? হ্যাঁ, একটা বৃত্তের অঙ্ক দিয়েছিল, সেটা হচ্ছে মানে পোলার সমীকরণ দিয়েছিল, তার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। এবং তোমরা বিশ্বাস করবে না, আজকে আমি শুক্রবার মানে যারা 22 ব্যাচে তাদের জন্য যে রিভিশন ব্যাচের ক্লাস নিয়েছি সকালবেলায়, আমি আজকে পোলার সমীকরণ করাইছিলাম বৃত্তের, ওদের রিভিশন ক্লাস চলতেছে। এবং যে অঙ্কটা আজকে এসছে ওই ধরনের অঙ্কই আমি আজকে সকালে করাইছি, এবং হুবাহু ওই ধরনের অঙ্ক। দেখো শুধু তোমরা, কারণ আমার ভিতরে তো ফিলিংস আছে যে কী ধরনের অঙ্ক পরীক্ষাগুলোতে আসে, তাই না? তো যাই হোক, ওগুলো কথা বলে লাভ নাই। মাস্টার প্রোগ্রামের মতোই চলবে, ঠিক আছে? কিছু 2-1টা ছেলে মেয়ে থাকবেই অতিরঞ্জিত, তারা কথা বলবে, তাদের কথায় আমি কান দিই না। আসলে আমি আমার মতো করে পড়াই, যতটুকু পড়াই সেটুকু সলিড বেসিক সহকারে পড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতে তোমরা মনে রাখলে রাখবা, না রাখলে না রাখবা, তাতে তো আমার যায় আসে না, তাই কিনা? বহুত এরকম ছেলে মেয়ে প্রায় আল্লাহ রহমতে এই 20-22 বছরে প্রায় 50,000 স্টুডেন্ট আমি পার করেছি এই ছোট জীবনে, তাই কিনা? সবাইকে আমাকে মনে রেখেছে? সবাই তার মনে রাখে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি যা পড়াই সেটা কমন পাইলেও কি সবাই চান্স পায়? তাহলে তো সবাই চান্স পাইতো, তাই কিনা? এই যে আমার মাস্টার গ্রুপে এখন 2800 স্টুডেন্ট আছে, তাহলে এই 2800 স্টুডেন্ট কি চান্স পাবে?
পাবে না। কারা পাবে? যারা সেলফ ডিপেন্ডেন্ট, যারা নিজেরা নিজেদের উপরে নির্ভরশীল হয়ে পড়ালেখা করে তারাই চান্স পায়। আমার পড়ানোতে চান্স পায় না। আমি মাত্র একটা গাইড দিই। যারা কানে নেয় তারা সফলকাম হয়, যারা নেয় না তারা সফলকাম হয় না তা না, আমি সেটা বলছি না। বলছি যে সবাই চান্স পাবে না, এটাই স্বাভাবিক কথা, রাইট? তাহলে আমি উমুক পড়াইছি, আমারটা কমন এসছে, আরে কমন পাইলে তো সে চান্স পাবে না, কারণ সে তো পড়েই যায়নি, তাহলে চান্স পাবে কোত্থেকে, তাই না বলো? তো যাই হোক, আমি গতদিন তোমাদের লামির উপপাদ্য নিয়ে কথা বলেছি, বল ত্রিভুজের বিপরীত সূত্র নিয়ে কথা বলেছি, এবং তোমাদের হচ্ছে বল ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলেছি, বল ত্রিভুজের বিপরীত সূত্র আর লামির উপপাদ্য। লামির উপপাদ্য কোথায় কাজ করে? যখন একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল হয়, ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল হয়, ভারসাম্য সৃষ্টি করে, এবং যদি ওই বলগুলোর মধ্যবর্তী কোণ খুব সহজে বের করা যায়, সেই সকল জায়গায় আমরা লামির উপপাদ্য প্রয়োগ করি, রাইট? আর যে সকল জায়গায় আমরা দেখি যে তিনটা বল ক্রিয়াশীল, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল, একই সমতলে ক্রিয়াশীল, ভারসাম্য সৃষ্টি করে, এবং ওই স্ট্রাকচারে এমন একটা ত্রিভুজ গঠন করা যায় যে ত্রিভুজের বাহুগুলো বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল আছে বলে মনে হয়, এবং ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয়যোগ্য, সেক্ষেত্রে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র ইউজ করি। সেটা দিয়ে আমরা গতদিন 3টা না 4টা প্রবলেমও সলভ করেছিলাম। আজকে বেশ কিছু প্রবলেম সলভ করব আমরা। সেটা সলভ করার জন্য আমাদেরকে কয়েকটা 3টা জিনিস আমি আগে বলে নিই তোমাদেরকে। এই মনে করো একটা ত্রিভুজ, এই বেসিক জিনিসগুলো আগে জানা দরকার। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। এই ত্রিভুজের একটা অন্তঃকেন্দ্র যদি আই থাকে, রাইট, অন্তঃকেন্দ্র আই, তো আই এ, আই বি এবং আই সি যদি যোগ করি আমরা, এই অন্তঃকেন্দ্র কিভাবে তৈরি হয়? কোনো একটা ত্রিভুজের অন্তঃস্থ 3টা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। তাহলে এই ডেফিনেটলি আইবিটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, আইসি হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক, আর আই এ হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, রাইট? সো তোমাদের এরকম 9, 10 একটা প্রমাণ ছিল, 2টা প্রমাণ ছিল। এরকম ছিল এবিসি ত্রিভুজের বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে বি ও সি কোণ। তোমাদের ছিল এরকম, দেখো, বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় মিলিত হয় ও বিন্দুতে, বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় মিলিত হয় ও বিন্দুতে। প্রমাণ করতে বলে বি ও সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস a/2। এটা ছিল না বলো তো? ছিল কিনা বলো? তার মানে কি, ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় বা ত্রিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র, রাইট? তাহলে ডেফিনেটলি এই কোণটা হবে, এর অপোজিটে যে মোট কোণ আছে 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক। এখন যদি আমি বলি তাহলে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি প্লাস a/2। এই কোণটা কি হবে? 90 ডিগ্রি প্লাস b/2। তাহলে এইটা, এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস a/2। এই কোণটা কত হবে? 90 ডিগ্রি প্লাস এর অপোজিট কোণের অর্ধেক, অর্থাৎ b/2। এবার এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা কত হবে তাড়াতাড়ি বলো? এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস c/2। কি ক্লিয়ার? তাহলে এই যে অন্তঃকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর সংযুক্ত করলে যে সরলরেখাগুলো পরস্পরের ভিতরে কোণ তৈরি করে, সেই কোণগুলো তোমার জানা জরুরি। কারণ যদি কখনো এই বিন্দুতে 3টা বল ক্রিয়া করায় শীর্ষবিন্দু বরাবর, তাহলে সেখানে লামির উপপাদ্য প্রয়োগ করতে গেলে এই কোণগুলো তোমার জানা দরকার। কিন্তু তুমি এইভাবে বললে হবে না, পরীক্ষার খাতায় যে কোনো একটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই কোণটা 90 ডিগ্রি প্লাস a/2, অথবা এই কোণটা 90 ডিগ্রি প্লাস b/2, অথবা এই কোণটা 90 ডিগ্রি প্লাস c/2। যদি দেখাতে পারো দেন তুমি অনুরূপভাবে লিখতে পারবা। তাহলে এটা একটা তথ্য, এবং প্রমাণটা আমি অঙ্ক করতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, রাইট? তাহলে অন্তঃকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর যোগ করলে যে সরলরেখাগুলো তাদের মধ্যবর্তী কোণ আমাদের জানা। ওকে, একটা কেস। এবার আসো, যদি এমনটা হয় যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের
তিনটা শীর্ষকে স্পর্শকারী বৃত্ত হচ্ছে এইটা, এটাকে বলা হয় পরিবৃত্ত। এখন যদি বলি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র হচ্ছে ও, এটা কিন্তু পরিকেন্দ্র, দিস ইজ অন্তকেন্দ্র, এটা ছিল আমাদের অন্তকেন্দ্র। এই জন্য এর বৈশিষ্ট্যগুলো ছিল এইরকম যে এই কোণগুলো 90 ডিগ্রি প্লাস a/2, 90 ডিগ্রি প্লাস b/2, 90 ডিগ্রি প্লাস c/2। বাট যদি পরিকেন্দ্র হয় সেক্ষেত্রে পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর যে সরলরেখাগুলো আমরা যোগ করব, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এগুলো আমাদের জানা দরকার। লক্ষ্য করো ভাইজান, BC একটা চাপ, এই চাপের উপরে দণ্ডায়মান এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা। আমরা 9-10 শিখেছিলাম এটা যদি পরিকেন্দ্র হয় একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, আর কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে এইটা হবে এই কোণের দ্বিগুণ, তাহলে এটা হবে টয়েস a। তাহলে এই কোণটা হবে এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এর বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে দিস ইজ হবে 2b, আর এটা হবে 2c। কি ক্লিয়ার? বলো বাবা, ক্লিয়ার কিনা? হ্যাঁ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটুকু ক্লিয়ার কিনা বলো ভাইজান? কি ক্লিয়ার? কে কি বলছে? জানি না, ভুলে গেছি। সাইদ মোহাম্মদ আরসালান করিম ক্লিয়ার, আমার কমেন্ট পড়েন না, আমি ভাবছিলাম এসব আমাদের জীবন থেকে চলে গেছে। না, এগুলো চলে যায়নি, কোনো না ক্লাসে তো দিয়েছিলাম মনে হয়, 2-1টা প্রবলেম থাকতে পারে, এরকমটা হতে পারে। তো যাই হোক, তাহলে আমরা পরিবৃত্তের কেন্দ্র থেকে তিনটা শীর্ষবিন্দু বরাবর যে সরলরেখাগুলো তাদের পরস্পরের মধ্যবর্তী কোণগুলো বলতে পারি। এবারে আসো, আর কি কি ঘটনা ঘটাতে পারি আমরা সেটা দেখব। এবারে আসো, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো এটা একটা বিন্দু, ঠিক আছে? তো এটা বিন্দু, এখান থেকে এর উপরে লম্ব টানলাম, এর উপরে লম্ব টানলাম, এগুলো কিন্তু লম্ব, এগুলো কিন্তু লম্ব, এখান থেকে এর উপরে লম্ব টানলাম। একটা ত্রিভুজের তিনটা বাহু হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানলে তারা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব কেন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে, এই লম্ব কেন্দ্র থেকে যদি আমরা এই যে দেখো, ছোট করে নিই একটু, এটা মিশাই দিলাম একটু, আচ্ছা এবার এটাও মিশাই দিলাম একটু, তোমরা একটু মিশাই দাও, আচ্ছা এটা একটু মিশাই দিলাম। আমার এখন প্রশ্ন যে দেখো, অযথা তো আমরা অঙ্ক দেব না, এই যে তিনটা, অর্থাৎ কোন একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র হতে বাহুগুলোর উপরে লম্ব বরাবর যে সরলরেখাগুলো টানা যায় তাদের পরস্পরের মধ্যবর্তী কোণ জানা যায় কিনা খেয়াল করো ভাইজান। বলো, এটা একটা চতুর্ভুজ, এটা 90 ডিগ্রি, আরে সরি, বলো এটা 90 ডিগ্রি কিনা? তার 90 90 180, এই দুটার যোগফল হবে 180। তাহলে এটা যদি এ কোণ হয়, এটা যদি বি কোণ হয়, এটা যদি সি কোণ হয়, তাহলে এই কোণটা হবে পাই মাইনাস এ, আর এটা তো এ কোণ, কারণ এটার যোগফল পাই, এই দুটার যোগফল হতে হবে পাই, কারণ চতুর্ভুজে 4 কোণের সমষ্টি হয় 2 পাই, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হবে 2 পাই। তাহলে এইটা আর এটা মিলে একটা পাই, এই দুটার যোগফল হতে হবে পাই, তাহলে এটা পাই মাইনাস এ প্লাস এ মানে পাই। তাহলে এই কোণটা কত হবে?
পাই মাইনাস বি, এই কোণটা কত হবে পাই মাইনাস সি। এই তিনটা জিনিস আমার লাগবে। অর্থাৎ কোন একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলোর সংযোগ রেখার মধ্যবর্তী কোণগুলো কি হয়, পরিকেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলোর সংযোগ রেখাগুলোর মধ্যবর্তী কোণ কি হয়, আবার লম্ব কেন্দ্র হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানলে সেগুলোর মধ্যবর্তী কোণ কত হয়, এই জিনিসটা জানলে এখানে তিনটা অঙ্ক হয়। তোমাদের বইয়ে এই অঙ্কগুলো আছে এবং দেখবা তোমরা আমার সাজেশনে এরকম 3-4টা অঙ্ক দেওয়া আছে এবং এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এটা আসে, রাইট? তাহলে আমি এখন অঙ্ক দিচ্ছি। এরকম অঙ্কটা হচ্ছে সাজেশনের যে কত নম্বর অঙ্ক, সাজেশনটা ডাউনলোড করা আছে নাকি তোমার? দেখি দাও তো, সাজেশনটা এখানে রাখছিলাম সেদিন, নিয়ে গেছে, আছে? না, আমার কাছে আছে, এই যে আছে। আমি যে 24টা অঙ্ক দিয়েছিলাম তোমাদের, 24টা অঙ্ক দিয়েছিলাম, তার মধ্যে আমি অঙ্ক করতেছি এখন 10 নম্বর অঙ্ক। দেখো, তোমাদের যে সাজেশনে দিয়েছিলাম সেই সাজেশনের 10 নম্বর অঙ্কটা আমি করতেছি। আমি এখানকার প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সলভ করাবো বলেছি না, রাইট? 10 নম্বর অঙ্ক, সাজেশনের 10 নম্বর অঙ্ক। তাহলে সাজেশনের 10 নম্বর অঙ্ক, ওকে? তাহলে আর অঙ্ক তুলতে তোমাদের সমস্যা হবে না, সাজেশন তোমাদের তো গ্রুপে দেওয়াই আছে। বলা আছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র আই হতে আই এ, আই বি এবং আইসি বরাবর যথাক্রমে পি কিউ আর মানের বল তিনটি ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করছে। প্রমাণ করো যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু কজ এ বাই টু ইস টু কজ বি বাই টু ইস টু কজ সি বাই টু। তাহলে কি বলেছে? এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এটা এ, এটা বি, এটা সি। অন্তঃকেন্দ্র আই হতে আই এ, আই বি এবং আই সি বরাবর যথাক্রমে পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। তো বর্ণনাটা আমি পুরোপুরি লিখে দিচ্ছি না, সেটা দেখো, আমি জাস্ট অঙ্ক করার জন্য যেগুলো লাগবে সেগুলো বলছি। তাহলে তোমাকে বলতে হবে যে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র কত? ত্রিভুজের অন্তঃকেন্দ্র হচ্ছে আই, রাইট? তাহলে ত্রিভুজ বিআইসিএ, কারণ আমরা ওইটাকে প্রমাণ করব। ত্রিভুজ বিআইসিএ, বিআইসি কোণ অর্থাৎ এই কোণটা প্লাস আইবিসি কোণ প্লাস আইসিবি কোণ, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? সো দিস ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে বা বিআইসি কোণ প্লাস আইবিসি কোণ, বলো বাবা, যেহেতু আই অন্তঃকেন্দ্র সুতরাং আইবিটা বি কোণকে সমদ্বিখণ্ডিত করবে, রাইট? তাহলে আইবি যেহেতু বি কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আইবিসি কোণ ইকুয়াল টু কত? বি বাই টু প্লাস আইসিবি কোণ কত? সি বাই টু। দিস ইকুয়াল টু 180 মানে এ প্লাস বি প্লাস সি। বলে 180 মানে এ প্লাস বি প্লাস সি আমরা লিখতে পারবো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বা বিআইসি কোণ ইকুয়াল টু, এখানে আছে এ, একটা বি থেকে বি বাই টু বাদ থাকে বি বাই টু প্লাস একটা সি থেকে সি বাই টু বাদ থাকে সি বাই টু। কি ক্লিয়ার? বলো ঠিক আছে কিনা? এখন আমাকে বলো দিস ইকুয়াল টু, এখানে গোটা এ আছে, এখানে যদি আমরা এভাবে সাহায্যে লিখি এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু প্লাস এ বাই টু, বলো এ আটানায় এ আর এই আটানায় এ, তাহলে একটা এ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা বলো হোয়াট ইজ দিস? দিস ইজ 90 ডিগ্রি প্লাস এ বাই টু। এই প্রমাণটা তোমাকে দেখাইতে হবে। দেখানোর পরে তোমাকে বলতে হবে অনুরূপভাবে এ আই সি কোণ ইকুয়াল টু
90 ডিগ্রি প্লাস কি শিখে গেলাম বলো, এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক অর্থাৎ b/2, আর এ আই বি কোণ এটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি প্লাস c/2 কোণ। অনুরূপভাবে লিখে নিতে হবে। তাহলে আই বিন্দুতে আই এ, আই বি এবং আইসি বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। সুতরাং আই বিন্দুতে তোমাকে লামের উপপাদ্য প্রয়োগ করতে গেলে ওই আই বিন্দুতে যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণ তোমার জানা দরকার ছিল, এই জন্য আমি তিনটা কোণ বের করে নিয়েছি। রাইট, এবার আমরা বলবো যেহেতু আই বিন্দুতে আই এ, আই বি এবং আইসি বরাবর যথাক্রমে পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে, সুতরাং আই বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে পাই। লামের উপপাদ্য প্রয়োগ করলে পি ডিভাইডেড বাই কি শিখাইছিলাম লামের উপপাদ্য, পি ডিভাইডেড বাই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন, অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন কত, সাইন বি আই সি কোণ। এইভাবে আগে লিখে নিবা, দিস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কত, সাইন অফ এ আই সি কোণ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই অপোজিট কোণ সাইন অফ এ আই বি কোণ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে বলো বিআইসি কোণ মানে কি রে? পি ডিভাইডেড বাই সাইন অফ বিআইসি কোণ মানে 90 ডিগ্রি প্লাস a/2 ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অফ 90 ডিগ্রি প্লাস b/2 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অফ কত হবে বলো তো দেখি, কই সাইন অফ 90 ডিগ্রি প্লাস c/2। এবার বলো পি ডিভাইডেড বাই cos of a/2 equal to q divided by cos of b/2 equal to r divided by cos of c/2। এটাই आंसर। এভাবে প্রমাণ আসতে পারে, অথবা প্রমাণ আসতে পারে p is to q is to r equal to cos a/2 is to cos b/2 is to cos c/2। কোণটা ভাঙে গেছে কিন্তু আমার, বুঝলা? এটা প্রমাণ আসতে পারে, অথবা তোমার এটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য ভাইজান, একটু উঁচু লেভেলের এমসিকিউ এর জন্য। আজকে ঢাকা ইউনিভার্সিটি যে এমসিকিউ এসেছিল সেগুলো এত তথ্যবহুল না, ওগুলো খুব কম কনসেপ্ট হলেই পারা যায়। আমি এখানে অঙ্ক দিতে পারি, কোন একটা ত্রিভুজের অভ্যন্তরে কোন একটা বিন্দু হতে শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থাকলে এবং p is to q is to r equal to cos a/2 is to cos b/2 is to cos c/2 হলে বলগুলোর ক্রিয়াবিন্দু কোথায় মুখস্থ রাখতে হবে। এটা তুমি ওই মুহূর্তে এটা প্রমাণ করে নিয়ে আসে দেখাতে পারবা না যে কোনটার ক্ষেত্রে এই প্রমাণটা আসে। রাইট, তাহলে উল্টা প্রমাণটা মাথায় রাখতে হবে যে অন্তকেন্দ্রে ক্রিয়াশীল হলে p is to q is to r equal to cos a/2 is to cos b/2 is to cos c/2। সরাসরি এটা মুখস্থ আকারেও আসতে পারে এমসিকিউ এ, কিচ্ছু করার নাই। রাইট, আর যদি এটা দিয়ে বলে যে p is to q is to r equal to এইটা হলে বলগুলোর ক্রিয়াবিন্দু কোথায় হবে অন্তকেন্দ্র। কি ক্লিয়ার? এবার এখান থেকে আরো অনেক দূর যেতে পারো তুমি, এই প্রমাণটা যে আসবে তা না, অঙ্কের সবকিছু ভাষা ঠিক রেখে p is to q is to r equal to অন্য প্রমাণ আসতে পারে। যেমন দেখো এখান থেকে কত দূর যাওয়া যায়। আমি যদি এখান থেকে যে যত এখন সূত্র জানে ও সকল পক্ষকে যদি বর্গ করে দিই, p স্কয়ার বাই cos স্কয়ার a/2 প্লাস q স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু cos স্কয়ার b/2 ইকুয়াল টু r স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার c/2। সকল পক্ষে বর্গ করে দিলাম ভাইজান, কিচ্ছু করিনি কিন্তু, কিছু মনে করো না। রাইট, যে যত সুন্দরভাবে এখন সূত্র লিখতে পারে। কি ক্লিয়ার কিনা বলো? রিটেন করতে গেলে উল্টাটার বাটাম খুলে যাবে যদি প্র্যাকটিস না থাকে, আসলে তাই।
ইনশাল্লাহ তোমরা পারবা। যেমন দেখো উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করার পরে এই জিনিস আসলো, কি ঠিক কিনা বলো? এখন দেখো এটাকে বিভিন্নভাবেই এগুলোকে প্রকাশ করা যায়, আসলে যে যত সুন্দরভাবে প্রকাশ করতে পারে, কারণ দি ওয়ার্ল্ড ইজ লাইক এ ড্রামাটিক্যাল স্টেজ, নাটক মঞ্চ, এখানে যে যত সুন্দরভাবে এগুলোকে উপস্থাপন করতে পারে। তাহলে এখানে এটা 2 দ্বারা গুণ করে দিলাম, কোনো আপত্তি আছে? তাহলে বা এখানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ বি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ অফ সি। এটা আরেকটা প্রমাণ। যদি বলা হয় অন্তঃকেন্দ্র হতে 3টা শীর্ষবিন্দু বরাবর যথাক্রমে পি কিউ আর মানে 3টি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকাল টু হোয়াট? তখন বলতে হবে 1 প্লাস কজ এ ইস টু 1 প্লাস কজ বি ইস টু 1 প্লাস কজ সি। এবার আরো কথা আছে, দেখো এবার আমি যদি বলি এখন এখানে কে কত সূত্র জানে, পি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস cos a মানে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস bc ইকুয়াল টু q স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos b এর সূত্র 1962 সালে শিখাইছিলাম, মনে আছে কিনা? তাহলে cos b মানে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস c a ইকুয়াল টু r স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab। আগামীকালকে ডিফারেন্সিয়েশনের ক্লাস হবে, স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত, একটা ক্লাসে শেষ করে দেব আগামীকালকে রাত্রে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন জনের সমস্যা থাকে, একজনের সমস্যা থাকলেও তার লেখালেখি দেখে আমি অবাক হয়ে যাই, এরে বাপ রে বাপ, 2800 স্টুডেন্টের মধ্যে তো 2800 জনই তো আর লাইভ ক্লাস করে না রে ভাই, কেউ না কেউ রেকর্ড ক্লাস দেখে। দেখা গেল যারা কমেন্ট লিখতেছে তারা ক্লাসই করে না, ঠিক আছে? এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। তো তাদেরই কত কমেন্ট, টাইম যদি 7টায় দিই, আরে ভাই আমাদের অমুকের কাছে পড়া আছে, আরে ভাই তুমি তো 10টার দিকে ক্লাস দিলেও তুমি ক্লাস করো না, তাই না? পরে রেকর্ড ক্লাস তো তোমরা দেখো। তাহলে এবার এটাকে কি করবো দেখো, পি স্কোয়ার ডিভাইড বাই লসাগু করি, টুয়াইস বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বি সি, ওকে, ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই লসাগু করলে 2c a প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2c a ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ বি। কিছু করেছি? এটাকে আর একটু সাজাবো। আমি কিন্তু অন্তকেন্দ্রের ওই উদ্দীপক থেকেই সামনের দিকে আগাচ্ছি, অর্থাৎ আমি অন্তকেন্দ্রর কথা বলে প্রথমে যে লামির উপাদ্য প্রয়োগ করেছি ওইটুকু মেকানিক্স, এর পরের অংশ ট্রাইগোনোমেট্রি, তোমার স্কিল, তুমি যাবৎকাল জীবনে কি কি ম্যাথ শিখে এসছো সেগুলোর অ্যাপ্লিকেশন, আর কিছুই না। বাহ, বলো পি স্কোয়ার ইন্টু টুয়াইস বি সি ডিভাইডেড বাই, উল্টে গেল উপরে, বলো তো এখানে বি প্লাস সি হোল স্কোয়ার কেনা, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু কিউ স্কোয়ার ইন্টু টুয়াইস সি এ ডিভাইডেড বাই সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু টুয়াইস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলো কিছু করেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কত দূর আগানো যায়। পি স্কোয়ার ইন্টু টুয়াইস বি সি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বললে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা ইকুয়াল টু কিউ ইন্টু 2ca ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতেছি, দিস ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু টুয়াইস এ বি ডিভাইডেড বাই কি থাকবে বলো তো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। বলো কিছু করেছি? এ ভাই এ প্লাস বি প্লাস সি
এখানে আছে a প্লাস বি প্লাস সি, এখানেও আছে কিন্তু a প্লাস বি প্লাস সি সবকটা পক্ষ থেকে কাটতে একবারে কুচি কুচি হয়ে যাবে, ঠিক না? তারপরে যেটা করবো আমি, দেখো তোমরা একটু, পি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আছে টোয়াইস বি সি, লিখবো টোয়াইস এ বি সি ডিভাইডেড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, রাইট? দিস ইকুয়াল টু কিউ ইন্টু টোয়াইস এ বি সি ডিভাইডেড বাই, এখানে কি অতিরিক্ত নিয়েছি? বি, তাহলে বি কমন, বি অতিরিক্ত নিয়েছি, সেটা কাটতে হবে না? তাহলে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই, এইগুলো কিউ স্কোয়ার কই, যাই হোক ভুল ত্রুটি মার্জনীয়। এখানে লিখবো টু এ বি সি, কিউ অতিরিক্ত লিখছি এখানে সি, সি নিলে এ প্লাস বি মাইনাস সি। কি ক্লিয়ার? উপর থেকে কি কাটা যায়? টু এ বি সি সব কাটা যায়। অতএব অবশেষে আরো একটা প্রমাণ আমরা পেয়ে গেছি, এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। কোন অপরাধ করেছি? কোন অপরাধ আছে? অপরাধ কি ছিল আমার? অপরাধ কি ছিল আমার? আরো যাব সামনের দিকে। তাহলে এটা একটা প্রমাণ, পি স্কয়ার ডিভাইডেড বাই এ ইন্টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টোয়াইস এস। তাহলে এখানে বি প্লাস সি ইকুয়াল টু লিখবো টোয়াইস এস মাইনাস এ। তাহলে এখানে হবে টোয়াইস এস মাইনাস এ মানে টোয়াইস এস মাইনাস টোয়াইস এ। এটা কি করে আসলো তুমি হিসাব করে দেখো, টোয়াইস এস মানে এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস এ, তার মানে কি বি প্লাস সি মাইনাস এ। এটা হতে পারে কিনা? টু এস মানে এ প্লাস বি প্লাস সি। এখানে আবার হবে কিউ স্কোয়ার ইকুয়াল টু, সরি, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু টোয়াইস এস মাইনাস টু বি। দেখো ধরতে পারো কিনা? টু এস মানে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি। দিস ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু টোয়াইস এস মাইনাস টোয়াইস সি। কি ক্লিয়ার? অতএব আমি টু কমন নিলে সব কটা পক্ষ থেকে কাটা দিতে পারি। তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এস মাইনাস এ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এস মাইনাস বি, সরি বি ইন্টু এস মাইনাস বি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এস মাইনাস সি। এই প্রমাণটাও সত্য। কতগুলো প্রমাণ দেখেছ? এই প্রমাণটাও হতে পারে, রাইট? তাহলে অন্তকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে পি ইস টু কিউ ইস টু আর, এগুলো মনে রাখতে হবে ভাইজান, নোট করে রাখবা খাতায়। পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু কস এ বাই টু ইস টু কস বি বাই টু ইস টু কস সি বাই টু। এরকম কোণ দেওয়া থাকলে বলগুলোর অনুপাত তোমার চাইতে পারে। কি চাইতে পারে না? আমি যদি তোমাকে এখন বলি একটা ত্রিভুজের তিনটা কোণের মান তোমাকে দিয়ে দিলাম, দিয়ে দিতে পারি না? মনে করো দিয়ে দিলাম একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। তখন কিন্তু সমস্যা আছে। কিরকম সমস্যা আছে বলো তো? বলো। একটা ত্রিভুজের তিনটা কোণ দেওয়া আছে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে তোমার 90 ডিগ্রি, রাইট? এবারে অন্তঃকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু হোয়াট? এখানে খুব সুন্দর একটা জিনিস মনে রাখতে হবে, আমার যদি বা মনে নাই, আমরা এটা মনে রাখবো তো বটেই, পি ইস টু কিউ ইস টু আর। আমাকে এমসিকিউ প্রশ্ন করতে দিলাম, এই প্রশ্ন দিতাম একটা কোণ হচ্ছে কত বলো তো? 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। তাহলে cos a বাই 2 মানে 15 ডিগ্রি। cos 15 ডিগ্রির মান তোমাকে মাথায় রাখতে হবে। বলো, cos 15 ডিগ্রির মান তোমাদের জানা নাই? ত্রিকোণমিতিতে আমি করাইছিলাম কি ঠিক?
তারপরে ইস টু কস 60/2 মানে 30 ডিগ্রি, ইস টু কস 90/2 মানে 45 ডিগ্রি। এটা কিনা বলো। এবারে এটার মান কত? কস 15 ডিগ্রি মান, তাই কি মনে হয় না? একটা মান ছিল, আমার মান মনে নাই, কারণ আমার এটা মান রাখা সম্ভব না। যেটা হোক এখানে বসাবা, এটা এখানে বসাবা, এটা এখানে বসাবা, দিয়ে অঙ্ক দেবো আমি। ঠিক আছে, যে এবিসি ত্রিভুজের 3টি কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাহলে বল তিনটার অনুপাত কত? কি? ও রে পাগলা, 2s লেখা বোঝানি, ছে। ওরে পাগলা, কোন একটা ত্রিভুজের 3টা বাহুর যোগফল মানে পরিসীমা, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। আর এই জিনিসটাকে আমি এইভাবে লিখেছি জোর করে, a প্লাস বি প্লাস সি, কিন্তু ছিল তো এখানে মাইনাস, তাহলে -2a। বলো এবার বুঝছো কিনা? a প্লাস বি প্লাস সি -2a, 2a থেকে a বাদ দিলে মাইনাসে থাকে। কি ক্লিয়ার? এবার হোয়াট ইজ দিস? দিস ইজ টুয়াইস s মাইনাস টুয়াইস a। এটাই কি ক্লিয়ার? তাহলে কোথা থেকে কোথায় গেলাম বুঝলা? তাহলে cos 15 ডিগ্রি মান √6 প্লাস √2 ডিভাইডেড বাই 4, তাই তো? তো যাই হোক, তোমরা এভাবে লিখে নিও, আমি আমার মনে থাকে না। অর্পণ cos 90 ডিগ্রি, কামরুন নাহার এবার কি বুঝেছো বাবা 2s কিভাবে হলো? কামরুন নাহার এবার কি বোঝা গেছে? মাসুদ রানা এবার বুঝলাম, ভেরি গুড। অপরাজিতা তাজ ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। হ্যাঁ বললাম তো। তাহলে অন্তঃকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর 3টা বল ক্রিয়া করলে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সব কিন্তু আমি নারী ভুরি তোমাদেরকে বের করে দিয়েছি। কি কি ধরনের প্রশ্ন দিতে পারে, কি ক্লিয়ার? এবার আসো, ওকে। এবার আমি তোমাদেরকে বলবো যে পরিকেন্দ্র নাকি, এবার একটা বৃত্ত নিবা, পরিকেন্দ্র দিয়ে কি কি কাহিনী ঘটতে পারে প্রত্যেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এগুলো এই মনে করো পরিকেন্দ্র, এই পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর 3টা বল ক্রিয়াশীল, তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। এবং তোমাকে আগে বলে নিতে হবে এই কোণটা হচ্ছে টুয়াইস এ, কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, তাহলে এটা টুয়াইস এ, এটা কত টুয়াইস বি, এটা কত টুয়াইস সি। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে আমরা কি বলেছি, এই অন্তঃকেন্দ্র ও হতে ও এ, ও বি এবং ও সি বরাবর যথাক্রমে পি, কিউ এবং আর মানের 3টি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে। তাহলে আমরা ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে কি করব, পি ডিভাইডেড বাই পি এর অপোজিট কোণ কত 2a, ওটা কিন্তু বলে নিতে হবে ভাষাগুলো সব। তাহলে পি ডিভাইডেড বাই সাইন 2a ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন 2b ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অফ 2c। কি ক্লিয়ার বাবা? এখানে কারো আপত্তি আছে? তাহলে অতএব পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন 2a ইস টু সাইন 2b ইস টু সাইন 2c। এটা মুখস্থ রাখতে হবে যে পরিকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে 3টি বল ক্রিয়াশীল থাকলে বল 3টির অনুপাত হবে সাইন 2a ইস টু সাইন 2b ইস টু সাইন 2c। রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে আগের অঙ্কটাতে, সরি আমি আগের অঙ্কে আরেকটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া, আমি অত্যন্ত দুঃখিত, কারণ বয়সের ভারে এগুলো হয়। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবো আমি তোমাকে, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেব, দিয়ে বলবো তোমাকে যে এই বলগুলোর
অন্তকে মানে এই ত্রিভুজের অন্তকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার, পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকাল টু হোয়াট। সেক্ষেত্রে তোমাকে লাস্টের এই জিনিসটা কিন্তু তোমার লাগবে এমসিকিউ এর জন্য। মনে রাখা খুবই সহজ আসলে, পি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এস মাইনাস এ। কারণ একটা ত্রিভুজের যখন তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তার এস জানা, এ তো আমাদের জানাই, কি ক্লিয়ার? এ জানা কিনা বলো? পি বলটা কোন দিকে ক্রিয়া করে? ওই এ বাহুর অপোজিট দিকে। কিউ বলটা কোন দিকে ক্রিয়া করে? ওই বি বাহুর অপোজিট দিকে। সি বলটা কোন দিকে, মনে করো আর বলটা কোন দিকে ক্রিয়া করে? সি বাহুর অপোজিট দিকে। এই জিনিসগুলো অ্যানালাইসিস করে মাথার ভিতরে রাখতে হয় আসলে। মানে আমি বেশি পড়াই তো এই জন্য মাথায় ছেলেমেয়েরা বলে যে এত পড়ে কি লাভ, এগুলো তো আসেই না। কিন্তু তুমি যত বেশি জানবা তোমার জানার আগ্রহটা আরো বাড়বে এবং তোমার ভিতরে শান্তি আসবে যে আমি অঙ্ক বুঝে করতেছি, যে কত অ্যাঙ্গেল থেকে অঙ্ক আসলে তুমিই পারবে একমাত্র। এই যে অঙ্কটা আমি বললাম যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, মনে করো আমি বললাম 3, 4 এবং 6, 3, 4 এবং 6 একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য। এবার আমি বললাম অন্তকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে পি ইস টু কিউ ইস টু আর ইকাল টু হোয়াট। তুমি জানো, উজ্জ্বল ভাইয়ের কাছে শিখেছো পি স্কোয়ার ডিভাইড বাই এ ইন্টু এস মাইনাস এ, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এস বি ইন্টু এস মাইনাস বি, আর স্কোয়ার ডিভাইডেড বাই এস সি ইন্টু এস মাইনাস সি। বলো তো বাহুগুলোর দৈর্ঘ্যের সাহায্যে এগুলো বের করা সম্ভব না? এদের অনুপাত বের করা যাবে না? একমাত্র তুমি ছাড়া এই অঙ্কের সলভ ওই এমসিকিউ করে আসতে পারবে না। বলে রাখলাম একটা কথা। হ্যাঁ, অনেকগুলো হয়তো একমাত্র তুমি মানে যে শুনতেছো আমার কথা। যাই হোক, তাহলে পরিবৃত্ত হতে শীর্ষবিন্দু বরাবর ক্রিয়াশীল পি কিউ আর মানে তিনটা বল ক্রিয়াশীল থেকে যদি ভারসাম্য সৃষ্টি করে, সেক্ষেত্রে আমাদের এটা সত্য। পি ইস টু কিউ ইস টু আর ইকাল টু সাইন টু এ ইস টু সাইন টু বি ইস টু সাইন টু সি, রাইট? এবারে এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে আগাই, যে যতদূর পর্যন্ত আগাতে পারে। এরপরে তো এইটুকু মেকানিক্স, বাকিগুলো ত্রিকোণমিতি সূত্র এগুলো। বলো সাইন টু এ মানে 2 সাইন এ কজ এ, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন বি মানে 2 সাইন বি কজ অফ বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 2 সি মানে 2 সাইন সি কজ অফ সি। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখান থেকে 2 2 2 2 কাটে, পি ডিভাইডেড বাই সাইন এ মানে আমরা জানি এ বাহুর সমানুপাতিক, এখানে এ কে লিখব, ইন্টু কজ এ। সাইন এ বাহুর সমানুপাতিক হয়, এটা আমরা ত্রিভুজের সূত্রে জানি। দিস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি কে ইন্টু কজ বি, বি কে মানে বি বাহুর সমানুপাতিক বোঝাচ্ছি, ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সি কে ইন্টু কজ অফ সি। ক্লিয়ার? এখানে তুমি একটা সাইড নোট দেবা, যেহেতু এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু ধ্রুবক, রাইট? বাট আমি এখানে যে ধ্রুবকটা ব্যবহার করেছি সেই ধ্রুবকটা হবে 1/k। এই জন্য সাইন এ ইকুয়াল টু এ কে লিখেছি, সাইন বি ইকুয়াল টু বি কে লিখেছি, আর সাইন সি ইকুয়াল টু সি কে লিখেছি। বলো সকল পক্ষ থেকে চটকে যায়, থাকে পি ডিভাইডেড বাই এ ইন্টু কজ এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি ইন্টু কস বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সি ইন্টু কজ অফ সি। এটা একটা প্রমাণ। তার মানে কোন একটা ত্রিভুজের পরিকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে যদি ভারসাম্য সৃষ্টি করে, তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু হবে এ কজ এ ইস টু বি কজ বি ইস টু সি কজ সি। মনে রাখতে হবে এগুলো। কেন মনে থাকবে না? তোমরা তো স্টুডেন্ট, পড়ালেখা ছাড়া তো তোমাদের কোনো কাজ নাই রে বাবা, কেন মনে থাকবে না? ঠিক আছে, কয়েকটা জিনিস সিরিয়ালি নোট করে রাখবা। যে লামির উপপাদ্যের ক্ষেত্রে
পরিকেন্দ্র হতে এই কাহিনী হয়, অন্তকেন্দ্র থেকে এটা হয়, লম্ব কেন্দ্র থেকে এটা হয়, সমান্তরাল বলের ক্ষেত্রে 4টা আছে, আর মোমেন্টে আরো 4টা। এই টোটাল 11টা জিনিস মনে রাখবা, একদিন না একদিন কোনো না কোনো জায়গায় তোমরা কমন পাবাই, গ্যারান্টেড প্রোগ্রাম। যারা 20 সালে পরীক্ষা দিলে অ্যাডমিশনে, তাদের খাতাগুলো যা করাইছিলাম, ওদেরকে যতটুকু করাইছিলাম ওর ভেতরেই সবকিছু কমপ্লিট হয়েছে কিনা, রাইট? তো ওটাই আর কি। তাহলে বা ভরসা রাখো, কারো কথায় কান দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমি এই অনলাইন ক্লাস মানে এমনটা না যে ব্যবসা খুলে বসেছি, ঠিক আছে? যতটুকু পারি তোমাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করতেছি, তোমাদের জন্য কোনো ক্ষতি না হয়। স্টুডেন্টরা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসার পরে মনে করে, এখন অনেকেই বহুত চিল্লাচিল্লি করতেছে বা করবে, এরে ভাই কেবল 3টা মাত্র চ্যাপ্টার শেষ হলো ইয়া পর্যন্ত। আমি তোমাকে বলছি, তুমি অ্যাডমিশনের আগে আমি যতটুকু পড়াবো ওইটুকু পড়ে তুমি যাও। আমি যে কোনো একটা চ্যাপ্টার যদি বাদও রাখি, তোমার এটা পড়ার দরকার নেই, তার মানে ওটার জন্য তোমার চান্স আটকাবে না, 1 মার্কও কম অ্যান্সার করা লাগবে না তোমার। যেটুকু শিখাবো সেটুকুর ভিতরে তোমার সব আসতে হবে, এটা গ্যারান্টি দিয়ে বলবো। কি আর বলবো, গ্যারান্টি, ঠিক আছে? খারাপ লাগে বুঝলা, কারণ ছেলে মেয়েদের জন্য তো কম করি না। বলো, c into a square plus b square minus c square divided by twice ab। জাস্ট cos a cos b cos c এর মান বসাইছি, এগুলো তো তোমরা নিজেরাই পারো আসলে। তাহলে বলো এখানে p ডিভাইডেড বাই, এখানে ab, এখানে একটা a নেব, তাহলে এখানে একটা a দ্বারা গুণ করতে হবে না? এটা অন্য কালার নেই, এখানে a দ্বারা গুণ করলাম, সুতরাং a স্কয়ার হয়ে গেল। এখানে b দ্বারা গুণ করলাম, সুতরাং b স্কয়ার হয়ে গেল। এখানে c দ্বারা গুণ করলাম, সুতরাং c স্কয়ার হয়ে গেল। বলো তাহলে এ 2abc কেটে যায়, তাহলে p ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা ইকুয়াল টু q ডিভাইডেড বাই b স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ইকুয়াল টু r ডিভাইডেড বাই c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে? তাহলে এই প্রমাণটাও সুন্দর, যে p ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস, এবং সিকোয়েন্সটা কিন্তু মনে রাখা যায়, সিকোয়েন্সটা সুন্দর। এখানে যখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার, তাই কি না? আবার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এরকম ভাবে মনে রাখা যায় না? তো যাই হোক, তাহলে পরিবৃত্তের কেন্দ্র হতে বা পরিকেন্দ্র হতে শীর্ষ বরাবর যদি 3টা বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে বল এবং বাহুর মধ্যে সম্পর্ক এটা। বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে p/q/r বের করা যাবে। এই যে জিনিসগুলো অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসগুলো তোমার ভিতরে লালন পালন করতে হবে সব সময়, যে একটা ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, রাইট? একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবার আমি তোমাকে বললাম, এই ত্রিভুজের পরিকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর pqr মানে 3টি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে p/q/r ইকুয়াল টু হোয়াট? এখানে বসাবো না, যদি রিটেনে আসে প্রথম থেকে তুমি এবিসি করে চলে আসো, অথবা বাহুগুলোর দৈর্ঘ্য ওইভাবে ধরে নিয়ে আসো, যেখানে গিয়ে তোমার এবিসি এর মাধ্যমে প্রকাশিত হবে, সেখানে বাহুগুলোর দৈর্ঘ্য বের বসিয়ে দাও। দেখবা তোমরা ছাড়া এই অঙ্ক অনেকে অ্যান্সারই করবে না, মনে করবে এই ধরনের তো অঙ্ক কোনোদিন দেখেনি। কিরে ভাই, এটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3 একক, 4 একক এবং হচ্ছে 6 একক, 3, 4 এবং 6 একক। এবারে তোমাকে বলেছে যে ওই ত্রিভুজের পরিকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর 3টি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে ওই 3টা বলের অনুপাত কত? এটা রিটেনে এসছে, তোমাকে এইভাবেই করতে হবে। লাস্টে গিয়ে এবিসি এর মান বসাবা। কি ক্লিয়ার? বলে পারবা কিনা? বলো ক্লিয়ার? প্রথমে যেটা থেকে সবকিছু আমরা প্রমাণ করছি সেটাও তো প্রমাণ আসতে পারে, তাই না? হ্যাঁ, আসতে পারে, এই জন্যই তো করাচ্ছি রে বাবা।
এই যে দেখো ক্লাস করছে কয়জন আর কথা বলবে কত কিছু, কথা বলার সময় বহুত লোকজন আছে আর ক্লাস করতেছে কয়জন দেখো। তো যাই হোক, তাহলে আমরা পরিকেন্দ্রের কাহিনী কমপ্লিট করলাম। এবার আসো অন্তকেন্দ্র, সরি লম্ব কেন্দ্র। এই হচ্ছে একটা ত্রিভুজ, অন্তত একবার করে রিভিশন হচ্ছে, তাই সেই হিসাব করেও যদি কেউ ক্লাস করে তাও তো তার জন্য ভালো হবে, তাই না? যদি মনে করে যে আমি একবার রিভিশন করবো এই জিনিসটা, আমার পড়া যদিও বা আছে, তাই না? দেখো এ বি সি এটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে, এটা কিউ আর এটা হচ্ছে আর। তাহলে এগুলো লম্ব, এগুলো লম্ব, এগুলো লম্ব, সুতরাং এই কোণগুলো আমি আগে বের করে নিব। ওকে, এই যে এই কোণগুলো আগে বের করে নেব, এই কোণটা আর আমার এই কোণটা প্রয়োজন। এই কোণটা পাই মাইনাস সি, এটা আগেই বলেছি, এটা পাই মাইনাস এ, এটা কিন্তু বলে নিতে হবে, প্রমাণ দেখিয়ে নিতে হবে, বলে দিতে হবে, যেহেতু এখানে তিনটা অক্ষর দিয়ে নেবা, এটা ই এ বি সি, এটা ডি দিবা, এটা ই দিবা, এটা এফ দিবা। এই কোণগুলো বলে নেবা 90 ডিগ্রি, সুতরাং এটা প্লাস এটা ইকাল টু পাই, অতএব এটা ইকাল টু পাই মাইনাস এ, রাইট? এটা পাই মাইনাস বি। তাহলে বলো এটা যদি অর্থ সেন্টার ও হয়, অর্থাৎ লম্ব কেন্দ্র ও হয়, তাহলে ও বিন্দুতে পি কিউ আর মানের কয়টা বল ক্রিয়াশীল? তিনটা বল ক্রিয়াশীল। তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপোজিট কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। অতএব ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে পাই পি ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস সি। কি ক্লিয়ার? তার মানে বলো তোমরা কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন সি। তাহলে এটা একটা প্রমাণ যে লম্ব ক্ষেত্রের ক্ষেত্রে লম্ব কেন্দ্র হতে বিপরীত বাহুর উপরে বাহুগুলোর বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। অথবা আমি এবার সাইন এর মান বসাবো এ কে, কিউ ডিভাইডেড বাই সাইন বি এর মান বসাবো বি কে ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন সি এর মান বসাবো সি কে। আর ডান সাইডে নোট লিখে দেব, যেহেতু এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু ধ্রুবক, ঠিক 1 বাই কে লিখে দেব, নো প্রবলেম। তাহলে অতএব পি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্কের নারী ভুরি সহকারে উলট পালট করে শিখতে হবে তোমাকে। তোমাকে বলবে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 5 6 7, বলতে পারে না 5 6 7। এবার আমি তোমাকে বললাম এই ত্রিভুজের লম্ব কেন্দ্র হতে বাহুগুলোর উপরে লম্ব বরাবর পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে নিম্নের কোণটি সঠিক। অ্যান্সার হবে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু 5 ইস টু 6 ইস টু 7, অর্থাৎ বলগুলো বাহুগুলোর সমানুপাতিক, বলগুলো বাহুগুলোর সমানুপাতিক। এটাও এমসিকিউ আসতে পারে, কোন একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র হতে বাহুগুলোর উপরে লম্ব বরাবর যথাক্রমে পি কিউ আর মানে তিনটি বল ক্রিয়াশীল থাকলে এই বলগুলো বাহুগুলোর সাথে কিভাবে সম্পর্কিত? বাহুগুলোর সাথে সমানুপাতিক, বাহুগুলোর সমানুপাতিক, এটাও আসতে পারে। কি ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখতে হবে। তিনটা কেন্দ্র আমি বলেছি। সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা এরকম 4টা কেন্দ্র নিয়ে কিছু কথা বলবো। সমান্তরাল বল নেই এখনই নাকি? আরে বাপ রে বাপ। কি ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্ক জীবন থেকে চলে গেল। তাহলে এই চ্যাপ্টারে যেমন লামির উপপাদ্যের এই ত্রিভুজ নিয়ে 3টা অঙ্ক আছে, এই অঙ্কের ভিতরে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট।
এবং অ্যাডমিশন টেস্টেও এসছে কিনা তোমরা শুধু প্রশ্ন ব্যাংক দেখেও। এই যে তাহলে 3টা অঙ্ক করাইলাম, এগুলো 21 ব্যাচের না 22 ব্যাচের, কি করে আমি বলবো? কেন 22 ব্যাচেরা ক্লাস করতে পারবে না? আমি কি তাদের চোখের সামনে কালো পর্দা ধরেছি যে 22 ব্যাচ তোমরা ক্লাস করিও না? বলো। জানি না কার মানসিকতা কিরকম ভাই, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে যাব। আগামীকালকে সকাল 9টায় কিন্তু আবার ক্লাস হবে। হ্যাঁ, কারণ আমি সকালবেলা আমার 7:30টা একটা ব্যাচ আছে, 7:30 থেকে 8:30 পড়ানোর পরে আমি 10টার আগে বাড়ি থেকে বের যেহেতু হয় না, সুতরাং সকালে ক্লাস নিয়ে নেব, আর রাত্রে নেব ডিফারেন্সিয়েশন। দেখি কতজন ক্লাস করে, ঠিক আছে? ওই মাস্টার প্রোগ্রামে ক্লাস নেব ডিফারেন্সিয়েশনে। আর এটাও কিন্তু মাস্টার প্রোগ্রামে এই যে স্থিতিবিদ্যা এখানে করাচ্ছে, মাস্টার প্রোগ্রামে স্থিতিবিদ্যা কেবলমাত্র মোমেন্টের অঙ্ক করাবো অ্যাডমিশনের সময় গিয়ে, ডিসেম্বরে গিয়ে। এগুলো আর করাবো না। এখনই এই 3টা চ্যাপ্টারে, অর্থাৎ সমান্তরিক সূত্রে, তারপরে লামের উপপাদ্য এবং সমান্তরাল বলের যে সকল অঙ্ক লাগবে সব কটা অঙ্ক করাবো আমি অ্যাডমিশন পর্যন্ত যা লাগবে। কেবলমাত্র মোমেন্টে কিছু এক্সট্রা অঙ্ক লাগে অ্যাডমিশনের সময়, সেটা ডিসেম্বরে গিয়ে করাবো, ঠিক আছে? দেখবো তখন। দেখো এবার আসো, আমরা এরকম কিছু অঙ্ক বলি, কিছু অঙ্ক পরীক্ষায় আসতেছে আর কি ইদানিং, রাইট? সেটা হচ্ছে যে এরকম মনে করো ডাব্লু ওজনের একটা বস্তু, ডাব্লু ওজনের একটা বস্তু, এই বস্তুটা কি ডাব্লু ওজন বা দেওয়া থাকতে পারে। এবার 2টা লোক এটাকে স্থির অবস্থায় রাখেছে, এভাবে ঝুলে রাখেছে আর কি, ধরে রেখেছে। এদিকে একটা বল প্রয়োগ করা আছে, এদিকে একটা বল প্রয়োগ করা আছে, 2টা রশির সাহায্যে। এটা মনে করো T1, এটা মনে করো T2, রাইট? এবং প্রশ্নে বলে দেওয়া আছে এই 2টা রশি খাড়া রেখার সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অঙ্কটাই যেমন বইতে আসা একটা প্রশ্ন। বলো তোমরা, এই অঙ্কটা একটা অঙ্ক হলো, ডাব্লু এটা দেওয়া থাকবে, মনে করো 60 কেজি ওয়েট, 60 কেজি ওয়েটের একটা বস্তুকে 2জন ব্যক্তি টেনে ধরে আছে, স্থির রেখেছে। খাড়া রেখার সাথে ওই 2জন আর ক্রিয়ারত বল যথাক্রমে 30 এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলে এই চিত্রে কয়টা ফোর্স দেখতে পাচ্ছ? 3টা ফোর্স দেখতে পাচ্ছ। ভারসাম্য সৃষ্টি করে, তারা ভারসাম্য সৃষ্টি করে এবং এদের মধ্যবর্তী কোণ খুব সহজে জানা যায়। তাহলে এই 2টার মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি, এটা হবে 135 ডিগ্রি, আর এটা হবে 150 ডিগ্রি। তাহলে কি আমি বলতে পারি T1 ডিভাইডেড বাই T1 এর অপোজিট কোণ sin 150 ডিগ্রি, এটা ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T2 এর অপোজিট 135, এটা ইকুয়াল টু W মানে 60 ডিভাইডেড বাই sin 75। তারপরে ক্যালকুলেটর ইউজ করে তুমি T1 এবং T2 এর মান বের করে দিতে পারবা কিনা বলো? এই অঙ্কটা এসছে ভাইজান, আমার কিচ্ছু বলার নাই। এই যে অঙ্কটা এত সুন্দর একটা অঙ্ক, অত্যন্ত কিউট একটা অঙ্ক, এটা এমসিকিউ আসে, কি করবো আমি, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে T1 এবং T2 বের করে নিও। এবার আসো, এবার দেখো এখানে একটা ছাদ, এই ছাদে একটা রশি বেঁধে, এটা একটা রশি, এল দৈর্ঘ্যের একটা রশি, কত দৈর্ঘ্যের? এল দৈর্ঘ্যের একটা রশির এই প্রান্ত থেকে ডাব্লু ওজনের একটা বস্তু জ্বলতেছে, এখানে ডাব্লু ওজনের একটা বস্তু জ্বলতেছে, রাইট? এবারে বলা হলো এটাকে অনুভূমিক একটা বল প্রয়োগ করে খাড়া রেখা হতে x একক দূরত্বে নিয়ে গিয়ে স্থির রাখা হয়। এটাকে আমি বলেছিলাম সুইসাইড প্রবলেম, মনে আছে? গলায় দড়ি দেওয়া, গলায় দড়ি দিয়ে ঝুলতেছে মানুষজন, এরকম আছে কিছু, রাইট? তাহলে কি করলো, এখানে একটা এফ বল প্রয়োগ করলাম, এই এফ বল প্রয়োগ করার ফলে
সে এখানে গিয়ে এল দৈর্ঘ্যের রশ্মি তার কম বেশি হবে না। ডাব্লিউ ওজনের বস্তুটা এইভাবে চলতেছে এবং স্থির রাখা হয়েছে এখানে এফ বলের সাহায্যে, এটাকে এফ বলের সাহায্যে। তাহলে একটা এফ বলের সাহায্যে খাড়া রেখা হতে এক্স একক দূরত্বে, খাড়া রেখা হতে এক্স একক দূরত্বে এই বিন্দুটাতে স্থির রাখা হয়েছে। এই অবস্থায় এই রশ্মির টান নির্ণয় করতে হবে। দিস ইজ টি, টান। বলো এবার এটুকু দৈর্ঘ্য কত? এই রশ্মির দৈর্ঘ্য কত? এলই আছে, এটা এল, এটা এক্স। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? √L² মাইনাস পিথাগোরাসের সূত্র থেকে বের করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিন্দুতে কয়টা ফোর্স আছে? 3টা ফোর্স আছে। একটা অনুভূমিক বরাবর এফ বল, নিচের দিকে ডাব্লিউ বল, আর এই বরাবর টি বল। এরা ভারসাম্য সৃষ্টি করে, স্থির রেখেছে মানে কি ভারসাম্য সৃষ্টি করে। আমরা এখন খুঁজে দেখব যে এদের কোণ খুব সহজে বের করা যায় নাকি বাহুগুলোর দৈর্ঘ্য খুব সহজে বের করা যায়। এই বিন্দুতে ক্রিয়াশীল ডাব্লিউ বলটা মনে হচ্ছে এই সরল রেখা বরাবর ক্রিয়াশীল, এফ বলটা মনে হচ্ছে এই বরাবর ক্রিয়াশীল, টি বলটা মনে হচ্ছে এই বরাবর ক্রিয়াশীল। আমি তোমাকে বলেছিলাম কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল যদি ভারসাম্য সৃষ্টি করে এবং সেই 3টা বল যদি ওই স্ট্রাকচারে অঙ্কিত কোন একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর ক্রিয়াশীল আছে বলে মনে হয় এবং সেই 3টা বাহুর দৈর্ঘ্য যদি তোমার জানা থাকে, তাহলে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র ইউজ করতে পারি। তোমাকে শুধু এই বাহুগুলোর দৈর্ঘ্যগুলো বের করে নিতে হবে। কি ক্লিয়ার? তাহলে বলো ভাইজান, এই বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল, এগুলো এফ বলটা মনে হচ্ছে না যে এই বরাবর অবস্থিত? তাহলে এফ ডিভাইডেড বাই এই ত্রিভুজের এই বাহু বরাবর ক্রিয়াশীল বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এফ বাই এক্স ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি বলটা কোন বাহু বরাবর ক্রিয়াশীল? এল। এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ বলটা কোন বাহু বরাবর আছে এই ত্রিভুজের? √L² মাইনাস, অতএব এফ ইকুয়াল টু ডাব্লিউ এক্স ডিভাইডেড বাই √L² মাইনাস x²। টি ইকুয়াল টু কত? WL ডিভাইডেড বাই √L² মাইনাস x²। এটা অনুভূমিক বলের মান। হোয়াট ইজ ডাব্লিউ? যে বস্তুটাকে ঝোলানো হয়েছে। হোয়াট ইজ এক্স? খাড়া রেখা থেকে যত দূরে নিয়ে যাওয়া হয়েছে। হোয়াট ইজ এল? রশ্মির দৈর্ঘ্য। এগুলো যখন ডিজিট দিয়ে দিবে এই অঙ্কগুলো আরো সহজ হবে। কি ক্লিয়ার? তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে এই কাজটা আমি করেছি এখানে। কি ক্লিয়ার ভাইজান? ভেরি গুড। তোফায়েল আহমেদ বলছে ক্লিয়ার ভাই। মোমেন্ট দিয়ে ম্যাথ করলে অনেক মজা লাগে। মোমেন্ট করাবো, আর আমি মোমেন্ট যে কি পরিমাণ ভালো বুঝাই যখন পড়াবো তখন বুঝবানি। হ্যাঁ হ্যাঁ, কেন খারাপ নিয়েছিলাম ক্লাস ওখানে? তাহলে ক্লিয়ার, তাই না? হৃদয় কর্মকার বলছে ক্লিয়ার বলবো না। কেন হৃদয়? ও নাম পড়ার জন্য বলেছে, তাই না? এম এ খান ক্লিয়ার ভাই, সাদ মোহাম্মদ ক্লিয়ার। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ এই গ্রামের উপাত্ত শেষ হয়ে যাবে। একটা ক্লাস নিয়ে এত শেষ করা যায়? ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্ত থাক। কালকে সকাল 9টায় আবার ক্লাস। নোটিশ দেব না, আজকে যারা ক্লাস করেছো কালকে তোমরা ক্লাস করবা। নোটিশ দেব না দেখি, ঠিক আছে? আগামীকালকে সকাল 9টায় ক্লাস নেব, কোনো নোটিশ দেব না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝলাম না।